আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নবম শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বইয়ের 2.1.2 নিয়ে আলোচনা করব। 2.1.2 এখানে বলা হয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, দেন শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাস। জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো, তারপর তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। এখানে আমাদের 5টি কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনগুলো আমাদের আলোচনা করতে হবে এবং আমাদের মতন করেই অ্যান্সারগুলো করতে হবে, করে দেন আমাদেরকে ক্লাসে সেগুলো উপস্থাপন করতে হবে। তো আমি এই 5টি কোশ্চেন আমি অ্যান্সার করে নোট করে রাখছি, সেগুলো চাইলে আপনারা নোট করে নিতে পারেন। এই হলো 2.1.2 কোশ্চেনগুলো অ্যান্সার। তো এখানে প্রথম কোশ্চেন হয়েছিল, ডু ইউ লাভ নেচার? তুমি কি প্রকৃতিকে ভালোবাসো? ইয়েস, আই লাভ নেচার। হ্যাঁ, আমি প্রকৃতিকে ভালোবাসি। তারপর কোশ্চেন বি, হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার? তুমি কি কখনো কোনো প্রকৃতি নিয়ে কবিতা পড়েছো? তুমি কি কোনো কবিতা পড়েছো প্রকৃতি নিয়ে? তখন আমরা বলতে পারি, ইয়েস, আই হ্যাভ read a poem written by Robert Frost on nature recently. সাম্প্রতিক আমি রবার্ট ফ্রস্টের একটি কবিতা পড়া হয়েছে। দ্য পোয়েম ইজ, কবিতাটি হলো। তো আমি এখানে একটি কবিতা লিখেছি। তোমরা চাইলে তোমাদের কোনো কবিতা যদি জানা থাকে প্রকৃতি নিয়ে, সেই কবিতাটি এখানে তোমরা লিখে দিতে পারো। তো আমি ছোট একটি কবিতা লিখেছি রবার্ট ফ্রস্টের, নাথিং গোল্ড ক্যান স্টে, মানে কোনো কিছুই মানে অবস্থান থাকে না, কোনো কিছু স্থির থাকে না, কোনো কিছুই চিরস্থায়ী থাকে না। কোনো দামি জিনিস মানে গোল্ড, মানে মূল্যবান জিনিস, কোনো মূল্যবান জিনিসই চিরকাল স্থির থাকে না বা অবস্থান থাকে না। তো এখানে বলা হয়েছে, নেচারস ফার্স্ট গ্রিন ইজ গোল্ড, হার হার্ডনেস হিউ টু হোল্ড, হার আর্লি লিভস আ ফ্লোয়ার, but only so an hour, then lived subside to lived, so hidden snack to grief, so drowned grows down today, nothing gold can stray. তো এটি যদি আমি বাংলা অনুবাদ করি বা বাংলা অনুবাদ করলে হবে যে, কবিতাটি বসন্তের রঙের কথা বলে শুরু করা হয়েছে। প্রকৃতির আগে সোনা, তারপর সবুজ পাতা। কবিতা বলে ফুলের কুঁড়ি হয়ে শুরু হয়, কিন্তু এই সোনালি ফুলগুলো বেশিক্ষণ লেগে থাকে না। এগুলো সবুজ হয়ে যায় এবং পাতায় পরিণত হয়। আমাদের স্পিকার এর মতো এই প্রক্রিয়াটি ইডেন গার্ডেনের পতনের সাথে সম্পর্কিত, সেই সাথে ভোরের দিনের পরিবর্তনের সাথে সম্পর্কিত। তারপর কবিতাটি নিজের গুটিয়ে নেয়, আমাদের মনে করিয়ে দেয় যে সোনার সৌন্দর্য কেবল ক্ষণস্থায়ী। মানে এখানে বলা হয়েছে প্রকৃতির যে গ্রিন পাতাগুলোর কথা বলা হয়েছে, ফুলের পাতাগুলো একসময় সবুজ থাকে, সতেজ থাকে, কিন্তু ধীরে ধীরে সেগুলো কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেটাই বোঝানো হয়েছে যে কোনো কিছুই চিরস্থায়ী থাকে না, সবগুলোই ক্ষণস্থায়ী। তো এরপর সি নম্বর কোশ্চেন বলছে, হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম? কবিতায় কবি কীভাবে প্রকৃতিকে বর্ণনা করেছেন? Nothing gold can stay emphasizes the changing nature of youth, beauty and life itself. তো এখানে বলা হয়েছে যে নাথিং গোল্ড ক্যান স্টে কবিতায় তারুণ্য, সৌন্দর্য এবং জীবনের স্বভাবের পরিবর্তনের উপর জোর দেয়। অ্যাজ ট্রিজ লুজ দেয়ার লিভস অ্যান্ড দেন দ্য বার্ডস। যেহেতু গাছ তাদের পাতা হারায় এবং তাদের কুড়ি, পাতা এবং স্পন্ন পুনরায় দেখা দেয়। লিভস ব্লুমস অ্যান্ড রিঅ্যাপিয়ার দ্য ফলোয়িং স্প্রিং, বসন্তর পরে। সো পিপল এইজ অ্যান্ড ইভেনচুয়ালি পাস্ট ফ্রম দ্য আর্থ। এখানে বলেছে, সুতরাং তাই মানুষের বয়স হয়, অবশেষে পৃথিবী থেকে চলে যায়। এখানে বলছে মানুষের বয়স হয় এবং অবশেষে পাস্ট অতিবাহিত করে এবং
ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে চলে যায়, পাস্ট করে। দিস ইজ পার্ট অফ সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ অ্যান্ড রিবার্থ। এটি জীবন এবং মৃত্যু এবং পুনর্জন্মের চক্রের এক অংশ। এরপর বলা হয়েছে, ডাজ হি ইউজ এনি লিটারি এলিমেন্ট লাইক রাইমিং স্কিম, ইমেজ অর মেটাফোর টু ডিসক্রাইব নেচার। প্রকৃতিতে বর্ণনা করার সময় মেটাফোর, ইমেজ এবং রাইম স্কিমের মতন কোনো লিটারি এলিমেন্ট ব্যবহার করছে কি না। তো এখানে রাইম স্কিমগুলো আমি লিখে দিয়েছি। ইয়েস, দ্য পোয়েট ইউজ আ নাম্বার অফ লিটারি এলিমেন্ট। কিছু সংখ্যক লিটারি এলিমেন্ট কবি ব্যবহার করেছে। দে আর গিভেন বিলো, নিচে দেওয়া হলো। যেমন এখানে আমি রাইম স্কিমগুলো দিছি। রাইম স্কিম কি আমি অষ্টম শ্রেণীর ক্লাসে আমি দেখিয়ে দিছি, তোমরা এর আগের ক্লাসে হয়তো দেখছো। আর রাইম স্কিম কি যদি না জানো, আমার চ্যানেলে আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তারপর আমি বলছি রাইম স্কিমটা কি। রাইম স্কিম হচ্ছিল কোনো বাক্যের শেষের যে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডের সাথে পরের ওয়ার্ডের সাথে যদি তাদের সাউন্ড যদি মেলে বা সাউন্ড উচ্চারণ যদি মিল হয়, তাহলে সেই দুটা রাইম হয়। আর সেই দুটা রাইম করে একটা নাম দিতে হয়। যেমন এখানে গোল্ড, হোল্ড, এই দুটির উচ্চারণ কিন্তু একই, শেষের উচ্চারণটা কিন্তু প্রোনাউন্সিয়েশন কিন্তু একই, যার কারণে এই দুটি রাইম করছে। আর এই দুটিকে আমরা নাম দিছি এ। এরপর ফলোয়ার্স, আওয়ার্স, এই দুটিকে নাম দিছি বিবি। লিভ, গ্রিপ, সিসি, টুডে, স্টে, ডিডি। মানে এরকম যদি সাউন্ড মিল পাওয়া যায় সেগুলো এভাবে নাম দিয়ে রাইম করতে হবে। তো এরপর আমরা লক্ষ্য করছি যে কবিতায় কিন্তু ইমেজ ব্যবহার করা হয়েছে। কবির কল্পনাতে কিন্তু ছবি তৈরি করে সে একটা কবিতা লিখেছে, ইমেজ ব্যবহার করছে। তো আমরা এখানে বলতে পারি, ইমেজ আর ইউজ টু মেক রি-অ্যাডেড পারসিভড থিং দ্যাট ইনভলভ দেয়ার 5 সেন্স। 5টি সেন্সের সাথে জড়িত হয়েছে। মেটাফোর, দ্য পোয়েম কম্পেয়ার্স গ্রিন টু গোল্ড। গ্রিন আর গোল্ড সাথে কম্পেয়ার করেছেন কবি, তুলনা করেছেন। এটি মেটাফোর ব্যবহার করেছে। আ মেটাফোর কমপ্লেইন বাই দ্য ডিল মিনিং অফ গোল্ড অ্যাজ বোথ আ মাইনারি এলিমেন্ট অ্যান্ড আ কালার। তো এখানে মেটাফোরও ব্যবহার করা হয়েছে। তোমরা এগুলো অ্যান্সারগুলো লিখে দিতে পারো তোমার ক্লাসে। এরপরে নাম্বার, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারি এলিমেন্ট মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং? তুমি কি কবিতায় কোনো লিটারি এলিমেন্টের ব্যবহার মনে করতে পারো বা মনে করো যে কবিতায় ইন্টারেস্টিং করে তোলে? কোনো লিটারি এলিমেন্ট ব্যবহার করার কারণে কি কবিতায় কি ইন্টারেস্টিং মানে মজার করে তোলে, সেটা কি তুমি মনে করো কি না, সেটাই বলা হয়েছে। তো অবশ্যই কোনো কবিতায় লিটারি এলিমেন্ট ব্যবহার করার কারণে কবিতাটি অনেক মজার হয়ে ওঠে। তো আমরা এখানে লিখতে পারি যে ইয়েস, আই থিঙ্ক লিটারি এলিমেন্ট আর টুলস দ্যাট allow writers to express their thoughts, emotions and feelings and use perceived language to bring clear and rich content to their text. Robert Frost also used some literary technique in this poem. তো এটির অনুবাদ হলো, তো হ্যাঁ, আমি মনে করি সাহিত্যের উপাদানগুলি এমন একটি হাতিয়ার যা লেখকের তাদের চিন্তা ভাবনা, আবেগ এবং অনুভূতি প্রকাশ করতে দেয় এবং তাদের পাঠ্যগুলোকে স্পষ্ট এবং সমৃদ্ধ বিষয়বস্তু আনতে প্ররোচনা ভাষায় ব্যবহার করে। রবার্ট ফার্স্ট এই কবিতায় কিছু সাহিত্যিক কৌশল ব্যবহার করেছেন। মানে কোন কবিতায় যখন লিটারি এলিমেন্ট ব্যবহার করা হয় তখন ওই কবিতাটি অনেক মজার হয়ে ওঠে, অনেক মিনিং বহন করে, একটা সেন্টেন্সের ভিতরে অনেকগুলো মিনিং বহন করে, যার কারণে লিটারি এলিমেন্ট ব্যবহার করলে কবিতাটি অবশ্যই আকর্ষণীয় হয়ে ওঠে। সো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের আলোচনা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, এবং যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। এবং আমি এরপরে যে 2.1 আছে এটি নিয়ে আমি আলোচনা করব। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।